Podcast with ATG. Let the good times roll! Welcome to the podcast with ATG. Welcome to the podcast with ATG. The first episode is rock and rollin', baby. All about rock and roll, heavy metal, yeah. Ooh, oh, 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 oh. Hey. All right. What a start to the new year, man! Podcast with ADG Season 2 kicks off today. Our guest, my dear brother, Akash. How are you, brother? I'm fine. How are you? I'm doing well. I'm pretty excited to have you. We'll be having a no holds barred, no hardcore championship belts will be given to you. We'll discuss about scene, music, your upbringing, this, that, অনেক কিছু আছে। তো প্রথমেই চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গান বাজনা কি করে শুরু হলো, হাউ ডিড ইট অল স্টার্ট, যেটা একটা বেসিক কোশ্চেন সবাইকে করতে হয়। 100 বার এটা একটা বিশাল বড় সবার কাছেই একটা জার্নি, অনেকটা সময়ের ব্যাপার। আমি খুব কি পয়েন্টগুলোকে আমি তুলে ধরছি। যেইটুকুনি মনে পড়ে 2006-তে প্রথম ব্যান্ড মিউজিক সম্বন্ধে আমি জানতে পারি আমার মামার ছেলে, দাদা হয়, তার হাত ধরে। বেসিক্যালি তখন জালের গান শুনেছিলাম ওই প্রথম, আমার যেহেতু মনে পড়ে। তখন ব্যান্ড মিউজিক নিয়ে আমি একটা নতুন টাইপের একটা মিউজিক খুঁজে পাই, যে এরকম টাইপেরও মিউজিক হতে পারে। একটু তার আগে তো হিন্দি গান টান এইসবই চলছে সারাক্ষণ। দাদাও ছিল সেই সময় বিভিন্ন ব্যান্ডের সাথে জড়িত, টুকটাক এরকম হিন্দি কম্পোজিশন। এই ছিল আমার কাছে প্রথম মিউজিকের ইন্ট্রোডাকশন। ওকে। তারপরে ফাস্ট ফরওয়ার্ড টু 2008-এ, হয়তো জানো না, আমার বাবাও একজন শিল্পী, মিউজিশিয়ান নয়, বাট আমার খুব সম্মানীয় একজন ব্যক্তি, যে বিভিন্ন হাতের স্কাল্পচার থেকে আরম্ভ করে বড় বড় জাহাজের মিনিয়েচার, এরকম প্রচুর কিছু জিনিসপত্র বাবা শোকেছে। কোনোদিন যদি আমার বাড়িতে আসো দেখতে পাবে যে বাবার এরকম কাজ বাজ। তো বাবা সবসময় চাইতো যে আমিও একটা কিছু আর্টিস্টিক লাইনে থাকি। বাবা সার্ভিসম্যান প্লাস আর্টিস্টও। তো বাবা প্রথম আমাকে গিটার কিনে দেয়। সেই গিটার নিয়ে আমি শিখি, অনেক বছর হয়েছে। তারপরে সেই সময় দাঁড়িয়ে কাছাকাছি আমি হলিউড মিউজিক প্রথম শুনি লিঙ্কিন পার্ক, নাম গানটা আমার মনে আছে, লিঙ্কিন পার্কের নাম গান, প্রথম হলিউড মিউজিক। তো এটা আর একটা লিপ অফ ফেথ, যেখানে আমি একদম সম্পূর্ণ একটা অজানা একখানা মিউজিকের মধ্যে আমি ইন্ট্রোডাকশন পেলাম। শিখতে শিখতে মাঝে না অনেক কিছু কথা আছে, সেগুলো অত ডিপতে যাচ্ছি না, দর্শকরা হয়তো খুব বোর হয়ে যাবে। কিন্তু 2012 সালে আমি প্রথম ফুল ফ্লেজ ব্যান্ডে অ্যাজ আ বেস্ট প্লেয়ার হিসেবে ঢুকি। সেটা হচ্ছে অশ্বমেধা, সে ব্যান্ডের নাম ছিল অশ্বমেধা। প্রোগ্রেসিভ রক, বাংলা, ইংলিশ সব রকমই করতো। তুই ওখানটায় বেস বাজাতি? বেস বাজাতাম। ওকে। তার আগেও ছিল বেসিস্ট, বাট বেস বাজাতাম। আমি গিটার বাজাতে পারতাম, কিন্তু যে গিটারিস্ট ছিল তার কাছে আমি গিটার শিখতাম সেই সময়, আর তখন ব্যান্ডে বেসিস্টের দরকার ছিল। তো জেনারেলি আমাকে বলে, আর আমি ব্যান্ডের মধ্যে ঢুকে আসি। ওই ব্যান্ডের হাত ধরেই প্রথম স্টেজ, প্রথম টুকটাক রেকর্ডিং যা হওয়ার, মানে অথেন্টিক ব্যান্ডের যে কাজগুলো হয় সেই ব্যান্ডের হাত ধরেই হয়েছে। তার আগে ব্যান্ড যে কটা ছিল সে কটা অতটা সিরিয়াস ছিল না। সেই সময় দাঁড়িয়ে আমাকে ডেথলোড থেকে অ্যাপ্রোচ করে। আমি জানতে পারে আমি গিটারিস্ট, বাট আমি গিটার বাজাচ্ছি না কোথাও। তো আমাকে ডেথলোড থেকে অ্যাপ্রোচ করে। আমি মেটাল গান বাজনা তখন শুনেছি,
বাট একদম আর্লি পয়েন্টে যদি তোমাকে কেউ এক্সট্রিম মেটালের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেয়, আমি লিটারালি আমার কাছে একটা ফানি মিউজিক ছিল, কি বাজাচ্ছে তাটা 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 করে ব্লাস বিট, তারপরে দিকা দিকা দিকা, আমি হাসতাম মানে শুনে একটু সেই সময়টা। তখন মানে লিঙ্কিন পার্ক, ড্রিম থিয়েটার এরকম কাইন্ড অফ একটা অ্যাম্বিয়েন্স ছিল আমার চারিদিকে। হুট করে সেই সময় এক্সট্রিম মেটাল আসে। আমি প্রথম দিকে খুব একটা ফ্যান ছিলাম না এক্সট্রিম মেটালে, বাট সেই ঢাকাতে তখন ডেথ লাইজ অ্যাহেড নাম হয়েছিল সেই ব্যান্ডটার। আমি যাই প্রথম যে রিহার্সালটা, সেই রিহার্সালে গিয়ে দেখি যে না, ছেলেপুলেরা যারা যারা গাইছে বা যে ড্রামার ছিল আমাদের থেকে অনেক এজেড ড্রামার, বাট খুব ভালো মানুষ, কৃষ্ণেন্দু বিশ্বাস বলে, 3-4 জন মিলে জ্যাম করছে। তো প্রথম দিনে যে যার মতো জ্যাম করছে, কোনো কম্পোজিশন কিছু নিয়ে নেই, বাট আমার সান্নিধ্যটা ভালো লেগেছিলো, ওদের ফ্রেন্ডশিপটা ভালো লেগেছিলো। ওকে। তো তখন আমি মেটাল মিউজিক নিয়ে অতটা আমি সিরিয়াস নয়, আমি বাড়িতে আসি, আমার মনে হয় যে ব্যান্ডটাতে বাজাতে আমার ভালো লাগবে। আমি কি করি, তখন বিভিন্ন মেটাল গান বাজনা শুনে নিজেকে এডুকেট করি যে একটা মেটাল মিউজিক কীভাবে কম্পোজ করতে হয়। খুবই বেসিক একটা গান ছিল, প্রথম গান আমার এখনও মনে আছে, কিন্তু সেই গানটা আমি কম্পোজ করে নিয়ে গেছিলাম। তারপর থেকে আজ অবধি লাস্ট যে ডেথলোড দেখেছো সেটাই আমার প্রথম মেটাল ব্যান্ড অ্যান্ড শেষ মেটাল ব্যান্ড। কত অজানা কিছু জানা যায় যখন মানুষ মানে গভীরে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করে, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা শুরু হওয়ার পিছনে কারণ থাকে, এবং মেটালটা যেরকম আমরা সবাই জানি, ইট হ্যাজ ইটস পারপাস ইন ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আওয়ার লাইফস, অ্যান্ড ইট ইজ সামথিং দ্যাটস রিয়েলি ম্যাজিক্যাল। এবার তোকে একটা প্রশ্ন করব, তুই কলকাতায় আজকের দিনে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার বা প্রডিউসার, তুই প্রচুর ব্যান্ডের সাথেই কাজ করছিস, তাদের গান মিক্স করছিস, মাস্টার করছিস, অ্যান্ড এভরিথিং ইউ আর ডুইং। আমি প্রশ্নটা পরে করবো ভেবেছিলাম, বাট এটা ডিরেক্ট এখন হিট করলো, বিকজ I know Akash as a guitar player, but I know him more than that as a wonderful sound guy who's just creating kick-ass tracks with his bands. অনেক কিছু বলার। এবার তোর কনসেপ্টটা লাইক হাউ ডাজ ইট ওয়ার্ক, মানে কারণ একজন ইঞ্জিনিয়ারের যে ব্রেনটা সেটা অন্যরকমভাবে ফাংশন করে। অবভিয়াসলি ইউ আর মেটাল এনথুসিয়াস্ট, তুই মেটাল মিউজিক শুনিস অ্যান্ড এভরিথিং এন্ড অল, সো হাউ ডু ইউ প্রিপেয়ার ইউর সেলফ when you are planning to record or produce a track with any band or any artist? আর্লি সময় থেকে, একদম প্রথম জবে থেকে আমি থার্স্ট অফ ফার্স্টের কাজ শুরু করেছিলাম, প্রথম কাজ থার্স্ট অফ ফার্স্টের ছিল, তবে থেকেই আমি একটা জিনিসে খুব বিশ্বাস করতাম, যে আমি আমার কানটাকে খুব বিশ্বাস করি, যে আমি আমার সাথে যারা যারা কাজ করেছে একটা কথা আমার মুখ থেকে শুনতে পাবে, জানিস তো এই জায়গাটা হোঁচট খাচ্ছে, এই জায়গাটা হোঁচট খাচ্ছে। আমি এই বিষয়টা আমি খুব ফোকাস করতাম, যে ওভার দ্য ফ্লোয়ের উপরে একটা ট্র্যাকের ওরা যেটা কম্পোজ করে এনেছে, বা যে জিনিসটা যদি মিক্সিংয়েও আমাকে পাঠায় রেকর্ড করে, আমি শুনে ফ্লোটাকে জাজ করি, সেটা মেটাল সং হোক বা সেটা রক অ্যান্ড রোল বা পপ বা যাই হোক না কেন। আমি বেসিক্যালি মেটাল আর রক অ্যান্ড রোলের উপরে একটুখানি বেশি কাজ করি। তো আমি দেখতাম যে ফ্লোতে আছে কিনা, আর যখন ওই হোঁচটটা খায় আমি ব্যান্ডকে জানাই যে এখানে একটা কিছু হোঁচট খাচ্ছে, জানিস তো এই জায়গাটা আমার খুব একটা মানে কিছু একটা আছে, এখানে একটা অ্যানালাইজ করতে হবে। তো এরকমই সিম্পল ব্যাপার, হ্যাভক খুব একটা আলাদা বিষয় না। ওভার দ্য ইয়ার আমি ব্যান্ডের সাথে কাজ করে করে যখনই রিহার্সাল করতাম, সাউন্ড ব্যালেন্সের দায়িত্ব আমার উপরই থাকতো, তখন আমি মিক্সিং করি বা শুরু করিনি তখনও, কিন্তু আমি একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে যে আমার একটা নিজস্ব টেস্ট আছে, একটা সাউন্ড ব্যালেন্সিং, সেটা রিহার্সাল হোক বা সেটা কিউবেসের মধ্যে কোনো ডয়ের ভেতরে সাউন্ড ব্যালেন্স, একটা নিজস্ব টেস্ট আছে, সেই টেস্টটাকে ফলো করি। আর গানের স্ট্রাকচারের দিকে আমি খুব জোর দিই। যদি র ফাইলস ক্যাপচার খুব ভালো হয়, সেই গানের মিক্সিং কেউ বেকাতে পারবে না, এটা আমার ফর্মুলা। তো র ফাইলস ক্যাপচারিংয়ের দিকে আমি যথেষ্ট জোর দিই। এখানে যারা যারা ট্র্যাকিং ইঞ্জিনিয়ার আছে বা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে আমার সাথে এগ্রি করবে যে র ফাইলসটা
উপর খুব জোর দেওয়াটা দরকার। যদি র ফাইলস ভালো না হয় মিক্সিং ভালো হবে না। তো এই তিনটে কি বিষয়ের উপর আমি খুব জোর দিই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো এক্সট্রা কমপ্লেক্স ব্যাপার নেই। এটাও তো আমি শুনেছি যে আকাশ খুব খুঁতখুঁতে, এবং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ বিং আ সাউন্ড ইঞ্জিনিয়ার, বিকজ তুই যেভাবে এক্সপ্লেন করলি এটা আমাদের দর্শকরাও জানতে পারছে, এবং পরের জেনারেশনের ছেলেমেয়েরা যারা অ্যাপার্ট ফ্রম দ্য মেইন স্ট্রিম থিং, তারা একটা সাকসেসফুল মেটাল বা রক মিক্সিং মাস্টারিং ইঞ্জিনিয়ার বা সাউন্ড ইঞ্জিনিয়ার বা প্রডিউসার হতে চায়, দিস আর দ্য কি ফ্যাক্টস টু নোটিস অ্যাবাউট হোয়াট ইউ স্পিকিং, অ্যান্ড দ্যাটস সামথিং ইউ শুড লার্ন, দ্যাট ট্রাস্টিং ইউর ইয়ার্স। কারণ কান যদি ঠিক না থাকে তাহলে দের ইজ আ সিরিয়াস প্রবলেম। কানই তোমাকে এর মধ্যে গাইড করবে যে কোন জিনিসটা শুনতে ভালো লাগে, কোন জিনিসটা শুনতে ভালো লাগে না। আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমন জিনিস আছে ইয়ার ফিটিক। একটা জিনিস অনেকবার শুনতে শুনতে নিজেকে সেলফ ডাউট করা যে আমি ঠিক শুনছি কিনা বা আমি ঠিক হচ্ছে কিনা। তো সেই সময় একদম দাঁড়িয়ে নিজের কানটাকে ভরসা করতে হয়। আমি যেটা স্পিকার থেকে শুনছি, আমি একদম নিজের ব্রেনটাকে অফ করে দিই সেই সময়, যে স্পিকার থেকে যেটা আসে সেটা কীরকম লাগছে, সেটা কি কিছু ফিক্সের প্রয়োজন আছে। যদি ফিক্সের প্রয়োজন আছে তো ডেফিনেটলি রাইট টুল অ্যাপ্লাই করি। একদম পাতিভাবে যদি সেটা খুব ডার্ক শুনতে লাগে সেটা বা ব্রাইট শুনতে লাগে গানের রেসপেক্টিভ, সেটাকে অ্যাডজাস্ট করি। এটা খুব সিম্পল জিনিস, বাট আমাদের মাইন্ড জিনিসটাকে এমনভাবে নিয়ে নেয় যে মনে হয় অনেকটা কমপ্লেক্স, অনেকটা মানে কী বলবো, অনেকটা টাফ জিনিস। বাট যদি ভালোভাবে ভাবা যায়, অ্যাপার্ট ফ্রম অ্যাডভান্স জিনিসপত্র ছাড়া এই সিম্পল জিনিসটা অনেক দূর নিয়ে যাবে মিক্সিং ইঞ্জিনিয়ার, যেটা আমাকে নিয়ে গেছে অনেক দূর। ওকে, পরের প্রশ্নটা এটা, এই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করব যে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার হতে চায় বা রেকর্ডিং আর্টিস্ট হতে চায় বা প্রডিউসার হতে চায়, অনেকেরই স্বপ্ন থাকে তারা মেইন স্ট্রিমের গণ্ডির বাইরে বেরিয়ে কিছু করবে অন্যরকম, বিকজ আমাদেরকে পরের জেনারেশনের উপরও দায়িত্ব দিতে হবে। অবভিয়াসলি উই আর দেয়ার টু গাইড দেম, বাট উই অলসো নিড টু সি দ্য ফ্রুটফুল থিংস দ্যাটস কামিং ফ্রম দ্য প্রেজেন্ট অ্যান্ড উইল বি হেডিং টুয়ার্ডস দ্য ফিউচার। তো তাদের উদ্দেশ্যে তুই কি অ্যাডভাইস দিবি যে তারা কোথাও শিখবে, হাউ টু স্টার্ট আপ ফ্রম দ্য স্ক্র্যাচ? কেউ হয়তো ভাবছে আমি একজন ভালো মেটাল সাউন্ড প্রডিউসার হব বা মিক্সিং মাস্টারিং ইঞ্জিনিয়ার হব, লাইভে হোয়াট এভার, দ্যাটস দেয়ার চয়েস, হোয়াট উইল বি এ সাজেশন? মাই সাজেশন উইল বি এডুকেশন খুব ইম্পর্টেন্ট। সেটা তুমি যেদিকেই করো, সেটা তুমি মিউজিশিয়ান হও বা তুমি মিক্সিং ইঞ্জিনিয়ার হও বা প্রডিউসার হও, এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। এডুকেট করাটা তোমাকে অনেকটা টাইম বাঁচিয়ে দেবে। তুমি একটা জিনিস হয়তো বিভিন্ন জায়গা, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল ঘেটে শিখতে পারবে, আমি বলছি না যে শিখতে পারবে না। যেরকমভাবে আমিও শিখেছি বিভিন্ন রকম বড় বড় মিক্সারদের কাজ দেখে, আমি এডুকেশন নিইনি, কিন্তু এতে আমার অনেকটা সময় গেছে। এডুকেশনটা সেই সময়টাকে কমিয়ে দেবে, তোমাকে ঠিক পথ দেখিয়ে দেবে, যে শেখাচ্ছে যে এইটা এরকমভাবে কর, তোর অনেকটা টাইম বেঁচে যাবে। তুমি হয়তো ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে ডিফারেন্ট পাথ ধরে, বাট ইটস আ লেন্দি প্রসেস। আর একটা জিনিস যেটা এডুকেশন বাট টুল একটা জায়গা অবধি পৌঁছে দেবে তোমাকে তুমি শিখিয়ে দেবে কিভাবে আপার অক্টেভ ধরতে হয়, কিভাবে লোয়ার অক্টেভ ধরতে হয় পারফেক্টলি, কিন্তু এন্ড অফ দ্য ডে কম্পোজিশন সেন্সটা তোমার মধ্যে থাকতে হবে। আমি একটা সোলো, আমি প্রচুর শ্রেড করতে পারি, সব কিছু করতে পারি, বাট এন্ড অফ দ্য ডে যদি আমি সোলোটা বাজাতে না পারি বা কম্পোজ করতে না পারি, তো বেসিক্যালি অত শ্রেড শিখে আমার কোনো লাভ হবে না। তো মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই, যে শেখো, শিখে সমস্ত রকম টুলসের সম্বন্ধে জ্ঞান অর্জন করো, তারপর হচ্ছে বিভিন্ন রকম যেটাকে বলা হচ্ছে টেকনিক্স, বিভিন্ন রকম টেকনিক্স জানো, ইয়ারটাকে ডেভেলপ করো, কিন্তু সেম টাইম তোমাকে যেটা বুঝতে হবে যে কম্পোজিশনটা কীরকম যাচ্ছে, কোন গানটা কীরকম মিক্সিং করলে কীরকম ভাইব আসবে, এটা কি খুব মুডি গান নাকি খুব এনার্জেটিক গান, মুডি গান হলে কীরকম টাইপের ওভারঅল টোনাল ব্যালেন্স আসবে, বা এনার্জেটিক হলে কীরকম টোনাল ব্যালেন্স আসবে। মুডি গান হলে জেনারেলি একটুখানি একটু হাই এন্ড একটু কম হয়, মানে এটা আমি ইন জেনারেল বলছি, এটা গান টু গান ভ্যারি করে, বাট একটুখানি কাইন্ড অফ খুব স্পার্কেলি ব্যাপারটা থাকে না। তো আবার সেমনি যদি এনার্জেটিক গান হয় একটু স্পার্কেলি ব্যাপারটা বেশি থাকে। তো সেই তোমাকে জানতে হবে এন্ড অফ দ্য ডে, মুডটাকে বিবেচনা করে গানটাকে মিক্সিং করতে হবে। কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, এটাও একটা আর্টের একটা পার্ট, তোমাকে আর্টিস্ট হতে হবে তার জন্য। একদম।
আকাশ যে কথাটা বললো তোমাদেরকে বলতে চাই যে এডুকেশন ইজ ম্যান্ডেটারি, দের ইজ নো শর্টকাট টু ইট, ইউ হ্যাভ টু লার্ন ইট, এবং তার সাথে সাথে কান, প্যাশন সব কিছু মিলে ইউ বিকাম হু ইউ আর। এবার একটু তোর চাইল্ডহুডে ফিরে যাই। ছোটোবেলা আমরা প্রত্যেকেই স্কুলে কনসার্ট, সিঙ্গিং কম্পিটিশন, এই কম্পিটিশন সবই করি। হাউ ওয়াজ এ চাইল্ডহুড, কীরকম ছিল একটু সবাই জানতে চায়। হ্যাঁ, টু বি অনেস্ট বলতে গেলে আমি যখন কলেজেও পড়ছি, কলেজে ভালোভাবে আমি গিটার বাজি ডেথ লোডের সাথে, কিন্তু কলেজে কেউ জানতো না, বা আমি কলেজে কোনোদিনও পারফর্মও করিনি। আমি এরকম টাইপের শাই পার্সন ছিলাম যে মানে হুট করে আমি স্টেজে উঠে যাওয়া বা হুট করে কারোর সাথে একটা কিছু বাজানোটা, আমি একটু স্টেজে খুব একটু শাই পার্সন ছিলাম। একমাত্র ডেথলোর বা ডেথলোরের সাথে আমি একটু কনফিডেন্টলি আমি উঠতে পারতাম, যেটা চলো এটা আমার জায়গা, এটা আমার জিনিস। তো ছোটোবেলা থেকে বিভিন্ন জায়গায় আমি শিখেছি, বিভিন্ন লোকের সাথে বলছি, বাট যে জায়গাটা আমি সব থেকে বেশি পিছিয়ে ছিলাম, আমি স্টাফ নোটেশনে শিখতাম গিটার। ঠিক আছে, সমীর খাসনবিশ খুব বয়স্ক, উনি এখন বেঁচে আছেন কিনা জানি না, বাংলাদেশ থেকে উনি এখানে এসেছিলেন অনেক আগে। তো সমীর খাসনবিশের কাছে আমি গিটার শিখতাম, তিনি স্টাফ নোটেশনে শেখাতেন। স্টাফে শিখতেন? হ্যাঁ, জিপসি জ্যাজ উনি বাজাতেন বা বিভিন্ন রকমের। তো আমি খুব স্টাফ নোটেশনের জিনিসপত্র জানতাম, ভালো বিটলসের গান টান তুলেছিল এরকম ব্যাপার। কিন্তু সব জায়গায় যেটা আমি পিছিয়ে পড়তাম, যেখানে পাড়ার ফাংশন হলো, আমি কর্ড বাজাতে যদি না পারি, সঙ্গে সঙ্গে গানটাকে গ্রাস্প করে যদি আমি জিনিসটা ঠিকঠাক প্লে করতে না পারি, বা বাড়ির লোক এসে বলে যদি কিছু শোনা, আমি যদি বিটেলসের গান শোনাই এরকম, তো বেসিক্যালি ওই জায়গাটা আমি মাঠে মারা যেতাম। একটা আমার থেকে কম এডুকেটেড গিটারিস্ট যে এইসব বাজিয়ে আমাকে ইজিলি বিট করে চলে যেত। তো এই জায়গাটা আমি পরে আস্তে আস্তে শিখি যে আমাকে দুটো দিকই জানতে হবে, আমাকে যেরকম স্টার নোটেশন, টেকনিক্যাল পার্টস এইসবগুলো জানতে হবে, তেমনি জি, সি, এই জিনিসপত্রগুলো ভালোভাবে অ্যাপ্লাই করা জানতে হবে, যেটাকে ওই ঘি চপ চপ প্যাটার্ন বলে। এক্স্যাক্টলি। তো একটা কথা যেটা অনেকেই জানতে চায়, রাদার আমি জানতে চাই, যে আকাশকে লাইভ কবে দেখবো আবার? কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, you are having fun with your brothers in some marriage and all, but I want to see that guy with that attire on stage playing some kick-ass extreme stuffs, just metal music and all. বিশ্বাস করো, আমারও খুব ইচ্ছা আমি কবে স্টেজে উঠবো, বাট এই মুহূর্তে আমি নিজেও জানি না যে ফিউচার কি। কারণ আমি অনেক ব্যান্ডের সাথে বাজাই না, আমি ডেথলোরের সাথে বাজেই অভ্যস্ত। কারণ আমার প্লেয়িং, আমার থিঙ্কিং, আমি যেরকমভাবে রিফ বানাই সেটা হয়তো বিভিন্ন ব্যান্ডের সাথে ম্যাচ করবে না, অ্যান্ড আমিও হয়তো জোর করে ওই জিনিসটা অন্য ব্যান্ডে পুট করে আমি নিজেকে অপ্রস্তুতে ফেলবো। একদম। তো আমি বরাবরই চেয়েছি ডেথলোরের সাথে আবার স্টেজে উঠতে, কিন্তু থিংস হ্যাপেন্স, তুমি সেটা চাও বা না চাও। একটা টাইমের পরে গিয়ে সবার লাইফে দায়িত্ব বেড়ে গেছে, একদমই বিয়ে থা করার সময় এসছে সবাইয়ের, আমার অলরেডি হয়ে গেছে, বাট বিয়ে থা করার সময় এসছে, যারা করেনি তারা রেডি হয়ে যাবে। তো দায়িত্ব বাড়ার সাথে সাথে মিউজিক লাইফ থেকে আস্তে আস্তে প্রায়োরিটিটা কম পাচ্ছে। সেটা কিছু ওতে কমেন্ট করা যায় না, প্রত্যেকের নিজস্ব স্ট্রাগল রয়েছে। ঠিক। তো ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে আমাকে, বাট আমার এখনও ইচ্ছা আমি ডেথলোরের সাথে স্টেজে উঠবো। উই অল হোপ দ্যাট। এবার আমরা যারা 90s বন্ড কিড, আমাদের লাইফে অডিও ক্যাসেট, মোজার বিয়ার and all these things have a lot of memories with us, প্রত্যেকেরই আছে। একদম। তো তোর এরকম রেকর্ড কালেকশন বা ক্যাসেটস বা এগুলোর কিছু ভালো মেমোরিজ থাকলে? 100 বার এটার মেমোরি থাকলে মানে বেসিক্যালি ব্যান্ড মিউজিক শোনার আগেও গুপ্ত বইটা বেরিয়েছিল, তো দুই একটা গান ছিল, তারপরে যেটার একটা থিম মিউজিক এক্সসিস্ট থেকে ছাড়া। এক্স্যাক্টলি, হ্যাঁ। তার একটা ক্যাসেট ছিল, সেই ক্যাসেটটা চালিয়ে আমি প্রত্যেক দিন শুনতাম, কারণ তখন আমি মিউজিক এক্সপোজার পাইনি অত ভালোভাবে, বাট যেটা আছে সেটাই, মানে ওই ক্যাসেটটা ছিল, ক্যাসেট মানে সিডি নয়, ক্যাসেটটাই আমি প্রায় মাঝে মাঝে চালিয়ে শুনতাম, আর ভাবতাম ও কী সিস্টেম আছে আমার কাছে, আমি গান শুনতে পাচ্ছি। তারপরে যখন আরেকটু সময় গেল,
তোমাকে বলেছিলাম না প্রথম লিঙ্কিন পার্ক শোনা, তখন তো কোনো ওয়েতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ইউটিউব আসেনি। লিঙ্কিন পার্কের গান আমি ওরকম সিডির মধ্যে পেয়েছিলাম। আমি একটা দাদাকে বলেছিলাম যে তোমার কাছে তো ইংলিশ কালেকশন আছে, ভালো ভালো ব্যান্ডের কালেকশন আছে, তুমি আমাকে করে দাও। তো বেসিক্যালি সেই দাদা আমাকে অনেক গানের কালেকশন একটা সিডির ভেতর করে দেয়, তার মধ্যে একটা গান ছিল লিঙ্কিন পার্কের নাম। তো যে গানটার কারণে আজকে আমিও মিউজিকে এখনো পর্যন্ত রয়েছি, সেটা কিন্তু সেই এরাতেই এসেছিল সিডি হিসেবে। গ্রেট, কত সুন্দর মেমরিজ এগুলো। তো তোকে তো আমরা দেখেছি অ্যাজ আ ভেরি কমিটেড শাই পারসন অ্যান্ড এভরিথিং ডিসেন্ট। তো আমার যেটা জানার খুব ইচ্ছে, দ্যাট ইউ হ্যাভ বিন লাইক দিস সিন্স দ্য ডে ইউ স্টেপড ইন দিস ওয়ার্ল্ড, মানে এরকমই চুপচাপ শান্ত স্বভাবের? কারণ প্রত্যেকটা মানুষের এক একটা ক্যারেক্টারাইজেশন অনেক কিছু ডিফাইন করে অ্যান্ড অল দিস থিংস অ্যান্ড অল। লাইক ভাবনা চিন্তার জগতে যারা থাকে তারা জেনারেলি একটু চুপ থাকে, এবং আর্টিস্টদের বেসিক একটা নেসেসিটি থাকে টু কিপ কোয়াইট অ্যান্ড জাস্ট ডু দেয়ার ওয়ার্ক, লিসেন আ লট। আমাদের লিসনিং স্কিলটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সো ইউ হ্যাভ বিন লাইক দিস সিন্স। এই জিনিসটা আমি বলাটা আমি ঠিক বলতে পারবো না এই জিনিসটা, কারণ আমি নিজের জিনিস তো আমি নিজেকে ওরকমভাবে খেয়াল করিনি। এই জিনিসটা যদি সুমনকে জিজ্ঞেস করো বা সেই সময় যারা আমার অ্যাসোসিয়েট ছিল, এখনো পর্যন্ত যারা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলে থ্রু আউট দ্য লাইফ প্রোগ্রেশনটা ওরা বেশি ভালো বলতে পারবে। বাট যেটা আমি বরাবরই ছিলাম, এখনো যেটা আছি, যে একদমই ঠিক বলেছো, আমি একটুখানি ভাবনার জগতে থাকি, একটু প্ল্যান করি জিনিসটাকে। যে আমি আমি মনে আছে এটা খুব ভালো স্টোরি মনে পড়েছে, ডেথলোরে তখন 2014 বা 15 হার্ডলি। তো আমি আগের দিন ইন্ডিজিস গানটা সবে লিখেছি, ইন্ডিজিসের সোলোটা আমি ফাটিয়ে তুলছি, মানে আমি কম্পোজ করেছি, অ্যান্ড আই এম কোয়াইট প্রাউড অফ দ্যাট সেই সময় দাঁড়িয়ে যে অফ কি বাড়িয়েছি। কিন্তু পরের দিন রিহার্সাল আছে, সেই রিহার্সালে আমাকে প্রেজেন্ট করতে হবে। সেই সময় তো আমাদের কাছে রেকর্ডিং কোনো অপশন ছিল না। তো আমার মনে আছে সারা রাত জেগে আমি সোলোটা প্র্যাকটিস করেছি, সোলোটাকে পারফেক্ট করেছি। সোলোর পেছনে কীরকমভাবে ব্যাকিংটাকে প্রেজেন্ট করা যায় ড্রামারের কাছে বা ওভারঅল মিউজিশিয়ানদের কাছে, সেরকমভাবে এত রাত অব্দি প্র্যাকটিস করেছি যে পরের দিন আমি দেরিতে উঠেছি, রিহার্সালটা মিস করেছি। সকাল 10টা থেকে আমাদের রিহার্সাল ছিল, রিহার্সালটা মিস করেছি। 12টা নাগাদ গেছি, ঢুলতে গেছি, কোনো রকম কিছু প্রেজেন্টেশন ভালোভাবে দিতে পারিনি, যেইটুকুনি প্রেজেন্ট। মানে হ্যাঁ, আমি বরাবরই একটু কোয়াইট পারসন, অ্যান্ড আমি একটু প্রেজেন্টেশনের দিকে জোর দিই, যে আমি একটা জিনিস বানিয়েছি কিন্তু সেই জিনিসটাকে আমি কীভাবে প্রেজেন্ট করবো, একটা পার্টিকুলারভাবে আমি একটা নিয়ম মাফিক একটা ওয়ে বার করে ওটাকে প্রেজেন্ট, তো বলতে পারবো সেটা আমি একটু ওরকম টাইপের। তা তোর এই লাইক ইউ স্টার্টেড অফ লার্নিং গিটার, ইউ গট ইনটু ব্যান্ডস, ইউ স্টার্টেড প্লেইং লাইভ এন্ড অল। তা এই ইচ্ছেটা কবে হয় যে আমি একজন সাউন্ড রেকর্ডিস্ট বা একজন রেকর্ডিং ইঞ্জিনিয়ার বা একজন মিক্সিং মাস্টারিং, রাইট নাও ইউ আর ডুইং সো ওয়েল, উই আর অল প্রাউড অফ ইউ। তো এটা কবে আসে, মানে ইট হ্যাপেন অল অফ আ সাডেন, এটার কোনো স্টোরি আছে? এইটার সেরকম কোনো স্টোরি নেই, কিন্তু যে জিনিসটা রয়েছে সেটা আমি খুব ব্যালেন্স সাউন্ড পছন্দ করতাম সব দিক থেকে, মানে মিক্সিংয়ের আগেও বা এই প্রোডাকশন কেরিয়ারের আগেও, সেটা রিহার্সালে হোক বা যে কোনো ব্যালেন্স সাউন্ড। তো আমি কিছু আমার গান, তখন ব্রুটাল সোসাইটি বলে একটা প্রজেক্ট ছিল, তোমার মনে আছে কিনা জানি না, দুজনের, অ্যাবসলিউটলি, বিশাল আর আমার। তো ভেবেছিলাম যে সেই গানটা আমরা রেকর্ড করে ছাড়বো। তো সেই গানটা আমি নিজেই মিক্সিং করি, নিজেই মাস্টার করি, রেকর্ড করি, বিশাল আমাদের ট্র্যাক পাঠিয়ে দেয়। তো সেই গানটা ছাড়ার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি জিনিসটাকে করতে পারি, অনেকের যেহেতু ভালো লাগে জিনিসটা। সেম টাইমে রবিরা আমাকে অ্যাপ্রোচ করে ওদের সেকেন্ড সিঙ্গেল মিক্সিং মাস্টারিং করার জন্য। তো তখন আমি কোয়াইট শিওর না যে আমি জানি না এত কিছু কম্প্রেশন, ইকিউ টিকিউ, এত কিছু জিনিসপত্রের ভেতরে এত তাগড়া সব কলকাতার লোকরা রয়েছে, তার মাঝে আমি কিভাবে আমার জিনিসটাকে প্রেজেন্ট করব। বাট ওরা আমাকে একটুখানি স্পেস দেয়, বলে বিশ্বাস করে আমার উপরে। আমি সেই সময় যেইটুকুনি জানতাম সেইটুকুনি জিনিসের উপরেই আমি একটা গান প্রেজেন্ট করে ছাড়ি। অ্যান্ড দর্শক হচ্ছে মেন পার্ট। যখন দেখছি যে ওরা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে রিগার্ডিং আমার কাজ, সেটা তখন ভালো হতো বা খারাপ হতো ওইটাকে উপেক্ষা করে, যে অ্যাপ্রিসিয়েট করছে, ওদের ভালো লাগছে, ওদেরকে এন্টারটেন করছে,
তখন গিয়ে আমি মনে করি না, হয়তো আমি করতে পারি, আমাকে আরও এর উপর এফোর্ট পুট করতে হবে, আরও এডুকেট করতে হবে নিজেকে। তখন থেকে এডুকেশন অ্যান্ড সেম টাইম বিভিন্ন ব্যান্ডের সাথে কাজ চালু হয়। মানে এক কথা বলতে গেলে তুই সেলফ টট, হ্যাঁ, একদম। মানে মিস্টেক্স লার্নিং, লটস অফ মিস্টেক। তো এবার আসি তোর পছন্দের আর্টিস্ট বা মিউজিশিয়ানসদের ব্যাপারে কিছু জানার চেষ্টা করবো, তোর আর্লি ইনফ্লুয়েন্সেস, পছন্দের গিটার প্লেয়ার, ব্যান্ডস, জনরাস, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, more about your musical exploration. Let's hear. আমার সেরকম বলতে গিয়ে মেটাল তো 100বার পছন্দ, মেটাল মিউজিকে এত বছর আমি নিজেকে ডেডিকেট করেছি, কিন্তু আমি সব রকম জনারের গান শুনি। কারণ আমি এটা প্রথম থেকেই, মানে আমি একটা জনারের শুধু সীমাবদ্ধ হয়ে থাকতে পারি না। আমি প্রচুর পপ আর্টিস্টও শুনি, ভালো পপ আর্টিস্ট। প্রত্যেকটা জনারের দু রকমের আর্টিস্ট আছে, একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে জাস্ট গান বানানোর জন্য, রেকর্ড হিট করার জন্য এক টাইপের গান। তো আমি বিভিন্ন পপ আর্টিস্ট থেকে আরম্ভ করে ডেথ মেটাল, ব্ল্যাক মেটাল সব রকমই শুনি। পছন্দের গিটার বাজানোতে আমাকে যে ব্যান্ডটা সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করে, ব্যান্ড বলবো না, তার গিটারিস্ট সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করে অ্যাভেঞ্জড সেভেনফোল্ডের সিনিস্টার গিটস। আমি জন পেত্রুচির বাজনা দেখেছিলাম সেই সময় দাঁড়িয়ে, আমি দেখেছিলাম বিভিন্ন মেটাল গিটারিস্টের স্টুডেন্ট, বাট দ্য ওয়ে হি প্লে, ওর টেকনিক্স কিছু আলাদা ছিল, ভিজুয়ালিও দেখতে আলাদা লাগতো যখন ও সেই সময় যে জিনিসপত্রগুলো বানায়, তাই বুঝতে পারতাম যে কী জিনিস, শুনতে তো অ্যাবসলিউটলি দারুণ অ্যান্ড ডিফারেন্ট লাগতো। পরবর্তীকালে জানতে পারলাম যে আমরা যেরকম ট্র্যাডিশনাল অল্টারনেট পিকিং করি, ও সেসবের ধার ধারে না, ও হচ্ছে ইকোনমি পিকিং, বিভিন্ন অন্যান্য জিনিসে হাইব্রিড পিকিং এইসবের দিকে প্রচুর। তো বেসিক্যালি ওর স্টেজ প্রেজেন্টেশন, ও যেরকমভাবে গিটার টেকনিক, যে গিটার বাজা যেরকম, সব মিলিয়ে আমার জন পেত্রুচি বিভিন্ন এদের থেকে এই হাইলাইট হয়েছিল সিনিস্টার গিটস। তো আমার সব থেকে এখনও পর্যন্ত ফেভারিট ব্যান্ড অ্যান্ড ফেভারিট গিটারিস্ট অ্যাভেঞ্জড সেভেনফোল্ড, সিনিস্টার গিটস। এর পাশাপাশি ডেথ মেটালে যদি আসি, ডেথ মেটালে 100বার আমি নাইল শুনে উড়ে গেছিলাম, যে সময় আমি শুনেছিলাম নাইল। অত ফাস্ট, সেম টাইম একটা ইজিপশিয়ান থিমের মিউজিককে কীভাবে ডেথ মেটালের ফিউশন করানো যায় উইদাউট এনি এক্সটার্নাল ইজিপশিয়ান ইনস্ট্রুমেন্ট, গিটার, ড্রাম টাম সব কিছু মিলিয়ে কীভাবে করেছিল, তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। তো নাইল, ডাইং ফিটাস, এই ব্যান্ডগুলো আমার খুব ভালো লাগে। আমি একটু ডেথ মেটাল, এক্সট্রিম মেটাল ক্যাটাগরি থেকে বিলং করি। ডেফিনেটলি অ্যাভেঞ্জড সেভেনফোল্ড, ডাইং ফিটাস, নাইল, এই কতগুলো নামই আমার মাথায় আসছে আপাতত। ওকে, তো এবার যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট সিনারিওতে অনেক ব্যান্ড উঠছে, অনেক ভালো ভালো ছেলেমেয়েরা কাজকর্ম করছে, তারা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে এন্ড এভরিথিং। হোয়াটস ইয়োর টেক অন দ্য মডার্ন মেটাল সিন অর দ্য মেটাল সিন ইন জেনারেল রাইট নাও ইন কলকাতা? এই সময় দাঁড়িয়ে কলকাতার ট্যালেন্টের কোনো অভাব নেই। ওকে, প্রচুর ট্যালেন্টেড ব্যান্ড আছে, সেটা এক্সট্রিম মেটাল হোক, সেটা থ্র্যাশ মেটাল হোক, সেটা ডেথ মেটাল, ব্ল্যাক মেটাল। এই সময় দাঁড়িয়ে কলকাতাটা প্রাইম টাইম, যেখানে মিউজিশিয়ানদের ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেম টাইম আমরা বাঙালি অ্যান্ড কলকাতার মিউজিশিয়ানরা খুব লেজি। আমরা যে জিনিসটাকে আমি যে জিনিসটা মনে করি, ট্যালেন্টটা ডিফল্ট, ট্যালেন্টটা তোমাকে থাকতে হবেই, তুমি না ট্যালেন্ট থাকলে কিছু হবে না, ট্যালেন্টটা ডিফল্ট থিং। বাট তোমার লাইফে একটা ডিসিপ্লিন থাকতে হবে, একটা প্রেজেন্টেশন কীভাবে দেবো সেই প্রেজেন্টেশনের ক্যাপাবিলিটি থাকতে হবে তোমার লাইফে। আমি কলকাতার ব্যান্ডদের উদ্দেশ্যে বলবো যে ট্যালেন্ট ডেফিনেটলি আছে, ডেফিনেটলি ওরা স্টেজে ফাটিয়ে দেয়, টাইট, খুব টাইট ব্যান্ড। কিন্তু কিছু ব্যান্ড যেটা করে খুব ভালো হয়, বা কিছু ব্যান্ড যেটা করতে পারে না। তো সেই জিনিসটা হচ্ছে যে জেনারেল অডিয়েন্সকে ভালো লাগানো। একটা স্টেজে উঠলাম আমি, স্টেজে উঠে ডেফিনেটলি টাইট বাজালাম, এইটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা হতে আমি ডেথ লরের তরফ থেকে ভাবতাম যে অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ রাখতে হয়। এখনকার অডিয়েন্স খুব
ধৈর্য ক্ষমতা কম, ফিকল মাইন্ডেড। হ্যাঁ, একটা রিলস হয়তো কত সেকেন্ডের জন্য দেখে, যদি সেটা এঙ্গেজিং হয় তারপরে সেটা আবার অন্য এতে, ইনক্লুডিং আমিও সেই জিনিসটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি অডিয়েন্সকে ধরে রাখতে হয় স্টেজে দাঁড়িয়ে বা তোমার রিলিজের মাধ্যমে, তো তোমাকে ইনোভেশন আনতে হবে। নট যে সেই ব্যান্ডটা করছে বলে আমাকেও সেই ব্যান্ডটা করতে হবে। আমি স্টেজের দিকেই যাই। আমি মানে তুই এক কথায় ক্রিয়েটিভ প্রসেসের কথাটা বলছিস। 100% ক্রিয়েটিভ প্রসেস, শুধু যে প্লেইং এর দিক থেকে তা না, ওকে, যে আমি যখন স্টেজে উঠবো ড্রেস আপটা কিরকম হবে, সেটা কি অ্যাপিলিং কিনা, খুব ভাইটাল। আমাকে দেখতে ভালো লাগছে না। এন্ড অফ দ্য ডে তুমি বা কেউ মানুক না মানুক, আমরা এন্টারটেনমেন্ট বিজনেসে আছি। যদি সেটাকে কেউ যদি সিরিয়াসলি নেয় এন্টারটেনমেন্ট বিজনেস, না হলে একটা হবি। তো যদি জিনিসটাকে মনে হয় পিওরলি এটাকে আমি এন্টারটেনমেন্ট বিজনেসে ট্রান্সফার করব, তোমাকে দারুণ গান বানাতে হবে, এক্সট্রিম হোক বা স্লো হোক, ভালো হুক পোর্শন বানাতে হবে। ভালো হুক পোর্শন মানে যেটা ন্যাচারালি আসবে, এরকম না যে আমি মনে করছি না অডিয়েন্সের কথা হবে, নিজের ভালো লাগবে প্লাস জিনিসটা অডিয়েন্সের কাছে অ্যাপিলিং হবে। সেকেন্ড অফ অল হচ্ছে তোমাকে একটা ব্র্যান্ডের ইমেজ করতে হবে। তোমার ড্রেস আপ, তুমি নর্মাল জামা পরে উঠে যেতে পারো না। যেমন ওল্ড স্কুলের ক্ষেত্রে তুমি যেরকম আজকে রয়েছো, একটা নির্দিষ্ট ড্রেস আপ রয়েছে, সেমনি নিউ এজ একটা ড্রেস আপ রয়েছে। তো এই দিকটা আরও জোর দিতে হবে যে কোন দিকটা আমার জনারে শ্যুট করছে, প্লাস আমি এটা দর্শকেরও ভালো লাগে। সেকেন্ড অফ অল হচ্ছে একটা খুব বিষয় আমরা নেগলেক্ট করে যাই লাইভে, আমরা সবাই সাউন্ড ব্যালেন্স নিয়ে খুব খুঁতখুঁতে, খুব ভালো জিনিস, এটা 100বার ভালো জিনিস, কিন্তু লাইটিং এই জিনিসটা, আমি বলছি না যে একটা বিশাল বড় ক্রুকে তুমি রাখো, কোনো একটা বন্ধুকে রাখো যাকে বলো যে আমাদের ওপেনিংয়ের সময় এরকম টাইপের একটু লাইটিং করতে বলিস, যখন এই জায়গাটা আমাদের গান শেষ হবে হুট করে লাইটিংটা বন্ধ করে ফেলিস, স্টেজে এই সময় স্মোকটা একটু বেশি করে দিতে বলিস, স্মোকটা কম দিতে বলিস। যেটা খুব ভালোভাবে করে কিছু কিছু ব্যান্ড, আর্মামেন্ট, ক্রনিক জোন। ভিকি শুনছো? দারুণ। আর্মামেন্ট, ক্রনিক জোন, মথরা শো দেখলাম, মথরা শোতে করে। হ্যাঁ, ড্রেড হ্যামার করে এই জিনিসটা। আরও আপকামিং ব্যান্ড আছে যাদেরকে সাজেস্ট করবো এইসব জিনিসপত্রগুলো আরও নতুন নতুন করে ইমপ্লিমেন্ট করার। যেমন আনার্থের বিষয়টা, আনার্থ ওরা একটা নিজের জিনিসপত্র করতে চায়, একটা নিজের ইমেজ ক্রিয়েট করতে চায়, খুব ভালো লাগে। তো এই জিনিসটার দিকে ফোকাস। এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে দর্শক কতক্ষণ এঙ্গেজ থাকতে আমার শোতে। আমি টাইট বাজালে হয়তো আমার কাছে ভালো লাগছে টাইট, কিন্তু দর্শকের হয়তো একটু বোর হয়ে যাচ্ছে, বোরিং লাগতেই পারে। আর একটা যেটা সব থেকে ভাইটাল জিনিস এই সব কটার মধ্যে, আমাদের সিনে প্রচুর মিউজিশিয়ানস, কিন্তু নন মিউজিশিয়ান লিসেনার বাড়াতে হবে। সেটা একদিনে হবে না, সেটা একটা কোনো ব্যান্ড বা একটা কোনো অর্গানাইজারের এটা দায়িত্বে পড়বে না, এটা অনেকটা সময় ধরে, অনেকটা সময় লাগবে। কিন্তু বেসিক্যালি আমরা মিউজিশিয়ান রেশিওটা যেটা থাকা উচিত সেটা হচ্ছে 30-70, 30% মিউজিশিয়ান লিসেনার। আমাদের মেটাল রকে একটু মিউজিশিয়ান বেশি থাকে, কিন্তু সেইটা 30-70 হওয়াটা খুব জরুরি। 70% আমি যদি দেখি যে যারা তোমার অথেন্টিক ফ্যান হবে, যারা তোমার মার্চ কিনবে, যারা বিভিন্ন শোতে আসবে, মিউজিশিয়ান হয়তো সবসময় পেরে উঠবে না, হয়তো সাপোর্টের জন্য মিউজিশিয়ানরা যাবে, মিউজিশিয়ানরা তোমাদের সাপোর্ট করবে, যেটা 100বার উচিত করা। কিন্তু মিউজিশিয়ানদের বাইরেও তোমাদেরকে জেনারেল অডিয়েন্স কনভার্ট করতে হবে লিসেনার। যদি লিসেনার না থাকে, মার্কেটে ক্রিয়েটার রয়েছে, ডিমান্ড নেই, ডিমান্ডটাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য গুড মিউজিক প্রডিউস করা খুব এসেনশিয়াল, গুড লাইভ পারফরমেন্স দেওয়াটা খুব এসেনশিয়াল। আর যদি সেই জায়গাটা আমরা না করতে পারি, তো ডেফিনেটলি ডিমান্ড আরও কমতে থাকবে ভবিষ্যতে, আরও 5 বছর বা 6 বছর কমতেই থাকবে। তো খুব যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাবসলিউটলি আই এম গ্রেটফুল ফর মিউজিশিয়ান লিসেনার, যারা সাপোর্ট করে, করে সবাই একে অপরকে সাপোর্ট করে, কিন্তু এটা এনাফ না। আমাদেরকে আরও ভাবতে হবে যে আমিও তো রক থেকে একটা সময় মেটালে এসেছিলাম, আমি কীরকমভাবে কনভার্ট হয়েছিলাম, তো সেরকমভাবে আমাদেরও বিভিন্ন বাদবাকি আউটসাইড অফ মেটালের যারা গান টান রক কনসার্ট অ্যাটেন্ড করে তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে টিকিট বেচতে হবে, বা অ্যাওয়ারনেস। তো তাদেরকে ডেকে ডেকে আনতে হবে। তাদের মধ্যে 5 জনের মধ্যে হয়তো একজন টিকে যেতেই পারে। যেমন আমি কলকাতার
প্রথম ক্রনিক জোনের গান শুনেছিলাম মেটাল মিউজিক হিসেবে। তো বেসিক্যালি ক্রনিক জোন, এজ অফ কিয়স আর বার্ন আউট সিনড্রোম, এই তিনটে ব্যান্ড আমি প্রথম শুনেছিলাম। তো আমার এখনও মাথায় আছে ওদের কথা। হয়তো এজ অফ কিয়স নেই আজকে, বার্ন আউট সিনড্রোম নেই, ক্রনিক জোন এখনও তাগড়া কাজ করে যাচ্ছে। এই ইম্প্যাক্টটাই কত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি অডিয়েন্স আনতে হবে, তার জন্য ডেডিকেশন দরকার, তার জন্য তোমাকে প্রেজেন্টেশন জানতে হবে। আমি একটা রিলিজ যখন করব, সেই রিলিজে কীরকমভাবে রিলিজ করলে একটা মানুষের মাথায় থাকবে যে এই ব্যান্ডটা যেরকম ওয়েতে রিলিজ করেছিল, রিলিজ করার আগে যেরকম স্টোরি টেলিং বলেছিল, যেরকম ওয়েতে ওরা ইমেজ বানায়, আর্টওয়ার্ক বানায়, হুক করতে হবে। দ্যাটস ইট। খুব ভালো ভাইটাল পয়েন্টস কিছু তুই বললি, এবং উপরে যারা আছে, দেখছে বা দেখবে, তাদেরকে একটা কথাই বলতে চাই, দ্যাট হি হ্যাজ been very honest with his opinions and he has spoken some harsh facts. Je presentation really matters, and also your commitment for the art, the dedication and everything in general. So that being said, I had a great time with you, Akash. খুব ভালো লাগলো। এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল দ্যাট আকাশকে আমি আমার শোতে চাই। You came up with some amazing ideas about discussing these things to the general audience, এবং আমাদের এখানে কিছু প্রি প্ল্যান্ড হয় না, সব কিছু র্যাপিড হয়। তো I really had a great time, brother. My best wishes for you and the future. Just keep rocking and rolling. Thank you so much. হ্যাপি টু বি হিয়ার। বন্ধ করার আগে যেটা কোনো এপিসোডে হয় না, সেই জিনিসটা আমি আজ করতে চাই। তুমি সবাইকে জিজ্ঞেস করো তুমি কিভাবে মিউজিকে এলে, তোমার হিস্ট্রি। আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে এডিজি অভিষেক দাশগুপ্তা, তোমার একটু হিস্ট্রি শোনাও। আচ্ছা, তাহলে we are switching the roles. It's now podcast with Akash and the guest, alright? ঠিক আছে, আকাশ is my brother. ও আমাকে জিজ্ঞেস করছে যে আমার কি করে আসা। আমরা জানি না বেসিক্যালি, আমি তোমার প্রথম দিকের ঘটনাটা অনেকেরই হয়তো অজানা আছে। এখন জানে এডিজি লাইভে কিলার ভোকালিস্ট, কিন্তু তখনকার ইনিশিয়াল স্পার্কটা জানো? ইনিশিয়াল স্পার্কটা আইল মেক ইট ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে লাইফে কোথাও না কোথাও ধাক্কা, কোথাও না কোথাও ব্যর্থতা বা আরও অনেক কিছু এসব না হলে ইউ ডোন্ট গেট কানেক্টেড। এবং মেটাল মিউজিক ইজ সামথিং দ্যাটস ম্যাজিক্যাল। মেটাল মিউজিক টু মি স্পিরিচুয়ালিটি, it's a different world. It's something যেটা সবাই পারসিভ করতে পারে না, কারণ এটা যতক্ষণ না, লাইক there is a saying that you don't choose heavy metal chooses you. This is a fact, my dear brother. তুই এতগুলো যে ইনস্ট্যান্সেস দিলি, আজ থেকে অনেক বছর পরে হয়তো দেখবো আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধবরা তারা এই ধরনের গান বাজনা থেকে পুরো ডিটাচ। I have seen that myself. But as long as I am alive, the fire will keep burning, because this is what I need to evolve. This is what I need in my everyday life. আমি এটা ছাড়া থাকতে পারবো না। I enjoy singing the blues, I enjoy singing rock and roll, but I enjoy heavy metal more than anything, because that's who I am. এবং একটা মানুষের পার্সোনালিটি, একটা মানুষের কথাবার্তা, তার সব কিছু বলে দেয় যে সে অ্যাজ আ মিউজিক লিসনার কি টাইপ অফ মিউজিককে এনজয় করে। এবং আমার আর্লি লাইফে সেটব্যাকস, ফেলিয়ার্স, এভরিথিং যেটা হয়ে এসছে সেটা সবার সাথেই হয়ে এসছে। এবার আমার লাইফ চেঞ্জার ছিল স্করপিয়ন্স অ্যান্ড আয়রন মেইডেন। আমি ক্লাস 7 কি 8-এ থাকতে শিলিগুড়িতে হংকং মার্কেট থেকে আই ডিড গেট সাম পাইরেটেড VCDs অ্যান্ড অল। টিউশন স্যারের টাকা ঝেড়ে সেটা কিনেছিলাম এবং সেগুলো বাড়িতে এসে দেখেছিলাম। এবং আমি স্করপিয়ন্সের লাইভ ইন পর্তুগাল ফার্স্ট টাইম দেখি। আই ফিল দ্যাট দিস ইজ দ্য মিউজিক দ্যাট আই ক্যান কানেক্ট। নেক্সট আসলো আয়রন মেইডেন, তারপর একটার পর একটা লিস্ট বড় হতে থাকলো, বন জোভি, GNR, জুডাস প্রিস্ট, ডিপ পার্পল, একটার পর একটা। তো দিস নিডেড টু হ্যাপেন, দিস ওয়াজ মাচ অ্যাওয়েটেড। কারণ আমি মানে কোনো মিউজিক টিচারের কাছে 1 মাসের বেশি টিকতে পারতাম না, এবং আমার মা ফেড আপ হয়ে গেছিলো। কারণ সেখানে কিছু তারা যখন ক্লাসিক্যাল এগুলো দিত, আমি সেখানে হারমোনিয়াম কর্ড বাজিয়ে ট্যাং ট্যাং এইসব বাজাতাম। সো আই ইউজ টু গেট কিকড আউট অফ ফ্রম অল দ্য মিউজিক স্কুলস টিচার্স। আমার সব জায়গায় ডিউরেশন 1 মাস। আমার 8টা মিউজিক টিচার ছিল, তারা সবাই 1 মাসের পরে অধৈর্য আমাকে বের করে দিত। অ্যান্ড আই আন্ডারস্টুড দ্যাট
আই এম আ ডিফারেন্ট পার্সন, আমি এই ব্যাচের মধ্যে বিলং করি। I need something different, something that brings that ignites that fire. আরো ঝাঁঝালো। হ্যাঁ, আরো দরকার। তো তারপরে ইন কোর্স অফ টাইম আমি যখন ব্যান্ড শোনা শুরু করলাম অ্যান্ড অল, তারপর আস্তে আস্তে আই ফেল ইন লাভ উইথ অপেরা মিউজিক। কারণ অপেরা মিউজিক যে হেভি মেটাল শুনে সে কানেক্ট করতে পারবে। There is so much of orchestration, there is so much of powerful vocals. Like I first heard Luciano Pavarotti when I was in first year, এবং আমি আজকের দিনও নিয়মিত সেই মানুষটাকে শুনি, কারণ আমার কোনোদিনও অ্যাজ সাচ কোনো ওয়েস্টার্ন ভোকাল টিচার ছিল না। তো আই এম অলসো সেলফ টট পার্সন। তোমার কি মিউজিক ডাইরেকশনটা হেভি মেটালের থেকে অপেরার সাথে ফিউশন করা এখন কি ওই ডাইরেকশনের দিকে যাচ্ছে? দেখ, একটা ব্যাপার হচ্ছে যে অপেরা মিউজিকটা তো ক্লাসিক্যাল মিউজিকটা না শুনলে মানুষের বুদ্ধি হয় না। এবং আমি যখন ফার্স্ট টাইম হ্যালোড বিদায় নেম শুনেছিলাম, রিফগুলো বা এভরিথিং, প্রত্যেকটা হেভি মেটাল ফর্ম অফ মিউজিক ইজ ক্লাসিক্যালি ওরিয়েন্টেড। সেটি অ্যাকসেপ্টের রিফ বল, প্রিস্টের রিফ বল, মেডেনের বল, ইট হ্যাজ আ লট অফ ক্লাসিক্যাল মিউজিক। তুমি আর এক্সট্রিম মেটাল থেকে আমি এই কথাটা বলছি, নেক্রোফেজিস্ট, ওদের রিফকে যদি তুমি ডিকোড করো, সম্পূর্ণ কিন্তু অর্কেস্ট্রা সেকশনকে ওরা গিটারে কনভার্ট করে জিনিসটাই করেছে। এরকম অনেক ইউটিউবে পেয়ে যাবে, সার্চ করতে পারো তোমরা সবাই। অসাধারণ। অর্কেস্ট্রা হচ্ছে কোর মেটালের, একদম বিভিন্ন মেটাল, কেন মেটাল ছাড়াও বিভিন্ন রক অ্যান্ড রোল জনারের কোর অর্কেস্ট্রা, তার সাথে আরো বিভিন্ন জিনিস এসেছে। তোমার এখন দাঁড়িয়ে আইডল পার্সনটাকে, আমার যাকে তুমি চেস করতে চাও বা যার মতো হতে চাও? আমি কারোর মতন হতে চাই না। আই ওয়ান্ট টু লিভ আ মার্ক অন দিস ইন দিস ওয়ার্ল্ড, being who I am. I have always been inspired heavily by Bruce Dickinson, Rob Halford, Geoff Tate, Luciano Pavarotti, Freddie Mercury. এদের ভোকাল টেক্সচার আমার এত ভালো লাগতো, এখনো লাগে, আজীবনও লাগবে। আমি ফ্রেডি মার্কুরির বিশাল ফ্যান। আই এম নট আ বিগ ফ্যান অফ কুইন, বাট ফ্রেডি মার্কুরির ভোকাল টেক্সচার, দ্য মোমেন্ট, সত্যি মানে আমারও ওটা টাচ করে গেল। মানে একটা লাইভ এইড কনসার্টে একটা ভোকাল র্যান্ডম ইমপ্রম্পটু করেছিল, and I was like, man, how is he doing this? Because after a few days only he passed away, তার কিছু মাস পরে। Then Ronnie James Dio, আমার লাইফে একজন বিশাল বড় ইন্সপায়ারিং আইডল, হেভি মেটাল গড টু মি, because that person was in the last stage of his cancer, but he put up a kick-ass show. তো এদেরকে দেখে যদি না কিছু শিখতে পারি, দেন জীবনটা ব্যর্থ আমার কাছে। তো দিস পিপল ইন্সপায়ার মি এভরি ডে। আমার ব্যান্ডস প্রচুর আছে ভালো, বাট ভোকালি ইফ আই অ্যাম drawn towards, if I am being asked, I am very much inspired by these 5 gentlemen. Luciano Pavarotti অপেরা থেকে আমি প্রচুর কিছু শিখেছি। I will be very honest about it. আর একটাই যে তোমার থেকে জানার লাস্ট, সেটা হচ্ছে কলকাতা মেটাল সিনকে আমরা সবাই খুব ভালোবাসি। আমরা চাই যে কলকাতা মেটাল সিনের আরো উন্নতি হোক। যে কটা কথা আমার বলা, সে কটা ভালো দিক ভেবে বলা, যাতে আরোই হয়। তো তোমার কিছু যদি একটা ওপিনিয়ন শেয়ার করো আমার সাথে বা সবার সাথে, যে আমার কি করাটা উচিত। আমার ওপিনিয়নের মধ্যে প্রথমেই যেটা বলবো, যে এখনের প্রেজেন্ট জেনারেশনরা কি সাউন্ড করতে চায়, দে আর ভেরি মাচ কনফিউজড। কারণ তাদের কোথাও না কোথাও যে শোনার শিক্ষাটা, সেটা পরিপূর্ণভাবে তৈরি হয় না। তারা খুবভাবে কনফিউজড কি করতে চায়। আমি আজকে যদি একটা ডেথ মেটাল ব্যান্ডের ভোকালিস্ট হই বা হেভি মেটাল বা থ্রাশ মেটাল হই, আমার আইডেন্টিফিকেশন হবে আমি ওই সাউন্ডটাকে নিয়ে ইভলভ করবো। আমি দুদিন পরে সেটাকে জ্যাজে কনভার্ট করতে পারি না। আমি দুদিন পরে সেটাকে, দেখো এক্সপেরিমেন্টেশনের এই পুরো ব্যাপারটা না, দিস ইজ অল ইন ইউ, হাউ ইউ লুক ইন টু দ্য ম্যাটার। মানে এক্সপেরিমেন্টেশন কতটা, দের ইজ অ্যান এন্ড টু ইট। মানে আমি ডেভিড টাউনসেন্ডও শুনেছি, সে জানে সে কী করছে। পরবর্তী প্রজন্মকে এটা বুঝতে হবে যে এভলিউশন অফ মিউজিকটা নিয়ে পড়াশোনা করাটা খুব দরকার। আর ওই একটা স্পটিফাইয়ে একটা ব্যান্ডের অ্যালবামের একটা গান শুনে there is a serious problem with it. Foundation শুরু করতে হবে বিটলস আর রোলিং স্টোনস, জেপলিন দিয়ে, নাহলে there is a serious problem. Bonham was called a heavy metal drummer because of the things he used to do. He was way advanced. Led Zeppelin was never a heavy metal band, by the way. আমার সবসময় একটা হার্ড রক রক অ্যান্ড রোল ব্যান্ড মনে হয়েছে। তো পরবর্তী জেনারেশনকে মিউজিক নিয়ে পড়াশোনা করতে হবে, আমি কী করতে চাই এটা তাদের কাছে কোথাও না কোথাও ক্লিয়ার না। দে আর
কনফিউজড, জগা খিচুড়ি করলে সমস্যা। এই একটাই কথা, হোঁচট খেলে চলবে না, একটা জায়গায় হোঁচটটা বুঝতে হবে কোথায় গিয়ে। একদম রাইট। অভিষেক দা, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ তোর পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। Anyways, I had a great time, brother. All right. Long live rock and roll. Thank you so much.